নমস্কার, আমি অনির্বাণ চ্যাটার্জি। আর আজকে আমরা আলোচনা করব ডিক্লাইন অফ দ্য মুঘল এম্পায়ার, অর্থাৎ মুঘল সাম্রাজ্যের পতনের ব্যাপারে। মুঘল সাম্রাজ্যের পতনের শুরুটা ধরা হয় ঔরঙ্গজেবের মৃত্যু তথা তার শাসনকাল ১৬৫৮ থেকে ১৭০৭ খ্রিস্টাব্দ, তার শেষের বছর অর্থাৎ ১৭০৭ খ্রিস্টাব্দ থেকে। তবুও আমাদের মনে রাখতে হবে যে এই পতনের বীজটা কিন্তু ঔরঙ্গজেবই পুঁতে দিয়ে গেছিলেন তার শাসনকালে। কীভাবে তা আমরা ক্রমাগত বিস্তারিত আলোচনার মাধ্যমে জানতে পারব। মধ্য অষ্টাদশ শতকের ভারতে দুই শাসন, মুঘল ও ইংরেজ রাজ একসঙ্গে চলার কারণে মনে করা হয় সেই সময়কার অরাজকতা মানুষের জীবনে একটা কালো অধ্যায় ডেকে এনেছিল। সেজন্য এই সময়টাকে অনেক ঐতিহাসিক এক অন্ধকার যুগ বা অ্যান এজ অফ খেয়স বলে উল্লেখ করেছেন, যদিও এই বক্তব্যের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশও করেছেন অনেক ঐতিহাসিক। অষ্টাদশ শতকের ভারতকে মূলত তিন ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগ হচ্ছে মুঘল সাম্রাজ্যের পতন বা ডিক্লাইন অফ দ্য মুঘল এম্পায়ার, শুরু হয় এই শতকের প্রথম অর্ধে। এই পতন ছিল বহু কারণের দ্বারা বেষ্টিত এক দীর্ঘ সময়কালীন প্রক্রিয়া। ঔরঙ্গজেবের মৃত্যুর সাথে মুঘল সাম্রাজ্যের যে নিম্নগামী যাত্রা শুরু হয়েছিল, নাদির শাহ, আহমেদ শাহ আবদালের মতো বিদেশি শক্তির আক্রমণ এবং আরও পরের দিকে ইউরোপীয় শক্তির আক্রমণে সেই পতন আরও ত্বরান্বিত হয়। দ্বিতীয় ধাপ হচ্ছে রাইজ অফ দ্য অটোনমাস স্টেটস। মধ্য অষ্টাদশ শতকে স্বতন্ত্র রাজ্যগুলির স্থাপনও মুঘল সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করে। এই স্বতন্ত্র রাজ্যগুলিকে তিন ভাগে ভাগ করা যায়, যেমন সাকসেসর স্টেট অর্থাৎ উত্তরাধিকারী রাজ্যগুলি। এর মধ্যে পড়ে বাংলা, হায়দ্রাবাদ, আওয়াধ ও কর্ণাটক। এরা মুঘল সাম্রাজ্যের কর্তৃত্ব সরাসরি লঙ্ঘন বা খারিজ না করলেও অনেকাংশেই স্বশাসনের ওপর জোর দেওয়ায় মুঘল রাজত্বের গুরুত্ব কমে আসে। দ্বিতীয় ভাগে আছে নিউ স্টেটস বা নতুন রাজ্য। এই ভাগের মধ্যে মারাঠা, শিখ, জাট এবং আফগানদের দ্বারা গঠিত কিছু নতুন রাজ্য পড়ে, যা আগে মুঘলদের দখলে ছিল না। এই রাজ্যগুলি মুঘলদের সাথে প্রায়শই যুদ্ধে লিপ্ত থাকত। তৃতীয় ভাগে আসে স্বাধীন রাজ্যগুলি, যেমন মাইশোর, কেরালা, রাজপুতানা ইত্যাদি, বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলি। এরা ভারতের একেবারে দক্ষিণে থাকায় পরবর্তী মুঘল শাসকদের পক্ষে এই রাজ্যগুলোকে সামলানো প্রায় সম্ভব ছিল না, যার ফলে এই রাজ্যগুলির ওপর মুঘলরা পরবর্তী সময়ে কোনো প্রকার কর্তৃত্ব ফলাতে অসমর্থ ছিল। মুঘল সাম্রাজ্যের যে পতন হয়েছিল তার অনেকগুলো কারণ ছিল, সেগুলো সম্পর্কে আমরা শেষে আলোচনা করব। এরপরে আসছি ১৭০৭ থেকে ১৮৫৭ খ্রিস্টাব্দ পর্যন্ত যে ঔরঙ্গজেব পরবর্তী মুঘল সম্রাটরা, তাদের সম্পর্কে আলোচনা করব। ঔরঙ্গজেবের পরে ১২ জন মুঘল সম্রাট মুঘল সাম্রাজ্যের দায়িত্বে এসেছিলেন। তাদের মধ্যে প্রথম হচ্ছে বাহাদুর শাহ ওয়ান বা শাহ আলম ওয়ান বা মুয়াজ্জম, যিনি ১৭০৭ থেকে ১৭১২ সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। ১৭৬৩ খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব তাকে ডেকান প্রভিন্সের গভর্নর করেন। পরে শিবাজির কাছে পরাজিত হয়ে তিনি ৮ বছর কারাবাসে ছিলেন। তিনি পরবর্তী মুঘল শাসকদের মধ্যে প্রথম এবং শেষ শাসক ছিলেন যিনি স্বতন্ত্র ক্ষমতার প্রয়োগ করেছিলেন। এর পরের রাজাদের ওপর আমরা কিংমেকারদের একটা বিরাট প্রভাব দেখতে পাবো। কিংমেকার কারা? যে সমস্ত নোবেলরা পরবর্তী মুঘল সম্রাট কে হবে তা নির্ধারণ করত এবং তাদেরকে পরে পাপেট রুলার বানিয়ে নিজেরাই ক্ষমতার প্রয়োগ করত, তারাই হলো কিংমেকার। ঔরঙ্গজেবের নীতির বিপরীতে গিয়ে এই বাহাদুর শাহ ওয়ান তার রাজ্য পরিচালনায় প্যাসিফিক পলিসির প্রবর্তন ঘটান, যে পলিসির মাধ্যমে তিনি সকল সম্প্রদায়ের সাথে শান্তি ও বন্ধুত্বপূর্ণ সদ্ভাব গড়ে তোলবার চেষ্টা করেন। আমরা দেখতে পাই যে মারাঠা রাজপুত্র শাহুকে ঔরঙ্গজেব ১৬৮৯ খ্রিস্টাব্দে বন্দী করেন এবং বাহাদুর শাহ ওয়ান তাকে ১৭০৭ সালে মুক্ত করেন। তিনি রাজপুত, বুন্দেলা ও জাটদের সাথেও মিত্রতার নীতি প্রয়োগ করেন। তবে শিখদের সঙ্গে মুঘল সাম্রাজ্যের সম্পর্ক বরাবরই খারাপ থেকেছে। তা সত্ত্বেও তিনি শিখ গুরু গোবিন্দ সিংকে বিরাট পরিমাণে মনসব দিয়ে ঠান্ডা রেখেছিলেন। কিন্তু গুরু গোবিন্দ সিংয়ের মৃত্যুর পর বান্দা বাহাদুরের অধীনে শিখরা যুদ্ধ ঘোষণা করেন। বাহাদুর শাহ ওয়ান বান্দা বাহাদুরকে লোহগড়ের যুদ্ধে পরাজিত করেন। এই লোহগড় ছিল গুরু গোবিন্দ সিংয়ের বানিয়ে যাওয়া হিমালয়ের পাদদেশে অবস্থিত এক দুর্গ। পরে শিখরা এই দুর্গ ১৭৭২ সালে পুনরুদ্ধার করে। বাহাদুর শাহের খামখেয়ালিপনার জন্য খাফি খান তাকে শাহ-ই-বেখবর বলে অভিহিত করেছেন। বাহাদুর শাহের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যে এক নতুন এলিমেন্টের অনুপ্রবেশ ঘটে, যা হলো কিংমেকারদের উত্থান। মুঘল নোবিলিটি থেকেই উত্থিত এই কিংমেকারদের ৪টি দল ছিল। প্রথম দল হচ্ছে দ্য তুরানিজ,
যারা মধ্য এশিয়া থেকে এসেছিল, দ্বিতীয় দল দ্য ইরানিস যারা ইরান থেকে এসেছিল, দ্য আফগানস যারা আফগানিস্তান থেকে এসেছিল, এবং দ্য হিন্দুস্তানিস যারা ভারতীয় মুসলমান ছিল। তো বাহাদুর শাহের মৃত্যুর পর তার 4 ছেলের মধ্যে ওয়ার অফ সাকসেশন শুরু হলো। এরপরে দরবারের এক নোবেল জুলফিকার খান তার সহায়তায় জাহাঙ্গীর শাহ তার 3 ভাইকে হারিয়ে সম্রাট হন এবং জুলফিকার খানকে তার ওয়াজির বা প্রাইম মিনিস্টার করেন। রাষ্ট্রচালনার দায়ভার মূলত এই জুলফিকার খানের হাতেই ছিল। তিনিও মারাঠা, জাট, বুন্দেলা ও রাজপুতদের সাথে বন্ধুত্বের নীতি বজায় রাখেন এবং শিখদের দমিয়ে রাখেন। জাজিয়া প্রথা, যার মাধ্যমে মুঘল সম্রাটরা নন মুসলিম কমিউনিটির থেকে বার্ষিক ট্যাক্স আদায় করতেন, সেই প্রথার অবলুপ্তি ঘটান জুলফিকার খান। তবে অর্থনৈতিক ব্যবস্থার উন্নতি সাধনের জন্য যে ইজারা প্রথার প্রচলন ঘটানো হয় তা বিভিন্ন দিকে বিদ্রোহের আগুন জ্বালিয়ে ধরে। এই ইজারা প্রথা কী ছিল না, কোনো একটা বিশাল এলাকার চাষাবাদের দায়িত্ব একটা নির্দিষ্ট ব্যক্তিকে দেওয়া হতো, যিনি চাষিদের থেকে কর আদায় করে রাজাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিতেন। এবারে ওই যাদের হাতে এই সমস্ত দায়িত্ব দেওয়া ছিল তারা চাষিদের ওপর বিভিন্নভাবে জুলুম করতে শুরু করেন এবং বেশি বেশি টাকা আদায়ের চেষ্টায় চাষিদের এক বিশাল খারাপ অবস্থার মধ্যে দিয়ে যেতে হয় সেই সময়। এর পরের সম্রাট ফারুকশিয়ার, যিনি 1713 থেকে 1719 পর্যন্ত রাজত্ব করেছিলেন। 1713 সালে সৈয়দ ব্রাদার্সদের সহযোগিতায় ফারুকশিয়ার জাহাঙ্গীর শাহ এবং জুলফিকার খানকে হত্যা করে সম্রাট হন। সৈয়দ ব্রাদার্সরা হলেন আবদুল্লাহ খান এবং হুসেন আলী খান বারাহৌ। এই আবদুল্লাহ খান পরে ফারুকশিয়ারের ওয়াজির হন এবং হুসেন আলী খান বারাহৌ ইনি ফারুকশিয়ারের মীর বক্সি হন। এইভাবে মুঘল দরবারের 2 প্রধান পদ দখলের মাধ্যমে তাদের সম্রাটকে অঙ্গুলি হেলনের মাধ্যমে পরিচালনার কাজটি সহজ হয়ে যায়। এই সৈয়দ ব্রাদার্সকেই মুঘল সাম্রাজ্যের প্রথম প্রকৃত কিংমেকার্স বলা যায়। এরাও জাজিয়া প্রথা এবং পিলগ্রিমেজ ট্যাক্স বন্ধ করেছেন। ফারুকশিয়ারের শাসনের অধীনেই শিখেরা সম্পূর্ণভাবে পরাজিত হয় ও তাদের নেতা বান্দা বাহাদুরকে প্রথমে বন্দী ও পরে হত্যা করা হয়। 1714 সালে এক ব্রিটিশ সার্জন ফারুকশিয়ারের হাঁটুতে হওয়া এক শক্ত রোগ সারিয়ে দেওয়ায় ফারুকশিয়ার খুশি হয়ে 1717 সালে ইংরেজদের এক ফরমান জারি করেন, যা ফারুকশিয়ার্স ফরমান নামে পরিচিত। 1719 সালে মারাঠা পেশোয়া বালাজি বিশ্বনাথের সহায়তায় সৈয়দ ব্রাদার্সরা ফারুকশিয়ারকে পদচ্যুত করে রফিউদ্দারাজাতকে সিংহাসনে বসান এবং পরে তারা ফারুকশিয়ারকে অন্ধ করে হত্যা করেন। পরের সম্রাট রফিউদ্দারাজাত মুঘল শাসকদের মধ্যে সবচেয়ে কম সময় রাজত্ব করেন, মাত্র 2 মাস, 1719-এর এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত। এর পরের সম্রাট হন রফিউদ্দৌলা। তিনি শাহজাহান সেকেন্ড এই উপাধি নেন। তিনিও মাত্র 3 মাস রাজত্ব করেন, 1719-এর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত। এই 2 রাজাই রফিউদ্দারাজাত এবং রফিউদ্দৌলা যক্ষায় মারা যান। এর পরের সম্রাট হচ্ছে রোশন আক্তার বাহাদুর, যিনি মোহাম্মদ শাহ উপাধি গ্রহণ করেছিলেন। দরবারের অন্য এক নোবেল নিজামুল মুলকের সহায়তায় এই রোশন আক্তার বাহাদুর বা মোহাম্মদ শাহ সৈয়দ ব্রাদার্সকে হত্যা করতে সক্ষম হন। পরে মোহাম্মদ শাহ তার ওয়াইন এবং বেমেনের প্রতি বিশেষ টানের কারণে মোহাম্মদ শাহ রঙ্গিলা বলে পরিচিত হন এবং এই সময় তিনি এক ড্যান্সিং গার্ল কোকি জিউ এবং হাফিজ খিদমতগর খানের খপ্পরে পড়েন, যারা সম্রাটের ক্ষমতার অপব্যবহার শুরু করেন। তার এই রকমের নীতি বিচ্যুতির কারণে বহু নোবেল নিজ নিজ স্বশাসিত রাজ্য গঠন করতে শুরু করে দেন সেই সময়, যেমন হায়দ্রাবাদের নিজাম, বাংলার মুর্শিদ কুলি খাঁ প্রভৃতি। তাই বলা যায় এই সময় থেকেই মুঘল সাম্রাজ্যের ফিজিক্যালি ভাঙন শুরু হয়। মারাঠা রাজ বালাজি বাজিরাও দ্য ফার্স্ট তার আমলেই দিল্লি আক্রমণ চালিয়ে লুটপাট করেন। এছাড়া নাদির শাহ আহমেদ শাহ আবদালির প্রথম আক্রমণ বা ইনভেশন তার আমলেই ঘটে। নাদির শাহ ইনভেশন 1738-39 সালে প্রথম ভারত আক্রমণ করেন নাদির শাহ ও প্রথমে তিনি লাহোর দখল করে নেন। মোহাম্মদ শাহ নিজামুল মুলক ও সাদাত খানের মিলিত বাহিনী নাদির শাহের বাহিনীর হাতে 1739 সালে কার্নালের যুদ্ধে হেরে যান। এরপরে নাদির শাহ দিল্লি থেকে প্রায় 70 কোটি টাকার লুটপাট চালান, যার মধ্যে বিখ্যাত দ্য পিকক থ্রোন এবং কোহিনুর হিরো ছিল। এই হচ্ছে কার্নালের ম্যাপ। দিল্লির ঠিক ওপরেই হায়দ্রাবাদের বর্তমান হরিয়ানার কাছে। পরবর্তী সম্রাট আহমেদ শাহ
1748 থেকে 1754 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। যদিও এই আহমেদ শাহ সম্রাট হওয়ার পেছনে কোনো কিংমেকারের হাত ছিল না, তবুও তার শাসনকার্যে অযোগ্যতার পরিচয় পাওয়া যায় যখন তিনি তার মা উধামবাইয়ের হাতে শাসনকার্য তুলে দেন, যিনি এবং তার সঙ্গী জাভিদ খান মিলে অযোগ্য হাতে শাসন পরিচালনা করেন। উধামবাই কুইন মাদার বা কিবলা ই আলম নামেও পরিচিত। আহমেদ শাহের শাসনকালে আহমেদ শাহ আবদালি দুবার ভারতে ইনভেশন করেন, একবার 1749 সালে এবং দ্বিতীয়বার 1752 সালে। 1752 সালে আহমেদ শাহকে আবদালির হাতে পাঞ্জাব ও মুলতান সমর্পণ করতে হয়। নিজামুল মুলকের প্রপৌত্র ছিলেন ফিরোজ জাং দ্য থার্ড, যাকে আহমেদ শাহ আমির উল উমারা এবং ইমাদুল মুলক এই দুটি উপাধি দিয়েছিলেন। সেই ইমাদুল মুলকই 1754 সালে মারাঠা সর্দার সদাশিবরাও ভাউয়ের সাহায্যে আহমেদ শাহকে অন্ধ করে পদচ্যুত করেন এবং আলমগীর দ্য সেকেন্ডকে সিংহাসনে বসান। ইনি হচ্ছেন আহমেদ শাহ। এইভাবে ইমাদুল মুলক হয়ে ওঠেন নতুন কিংমেকার। এরপরে আলমগীর টু রাজা হচ্ছেন 1754 থেকে 1759 সাল পর্যন্ত। আলমগীর টু এর আমলে 1757 সালে মারাঠারা আফগান এবং রোহিলাদের দিল্লি থেকে বিতাড়িত করে। আবদালির যে দিল্লির সেট ছিল তা বিঘ্নিত করে। এর বদলা নিতে আবদালি 1759 সালে আবার ভারত আসে এবং 1761 সালে মারাঠাদেরকে পানিপথের তৃতীয় যুদ্ধে পরাজিত করে। 1759 সালেই আলমগীর দ্য সেকেন্ডকে ইমাদুল মুলক হত্যা করে। এরপরে শাহ আলম দ্য থার্ডকে সম্রাট করা হলে তিনি মাত্র 1 বছর রাজত্ব করেন। 1760 সালে পেশোয়া বালাজি বাজিরাওয়ের অধীনে মারাঠারা দিল্লি আক্রমণের সময় তাকে সিংহাসনচ্যুত করেন। আমাদের মনে রাখতে হবে যে আলমগীর টু এর আমলেই 1757 সালে পলাশির যুদ্ধ হয়েছিল। শাহ আলম দ্য সেকেন্ড অথবা আলী গওহার, যিনি 1760 থেকে 1806 সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। শাহ আলম দ্য সেকেন্ডকে মারাঠা সর্দার সদাশিবরাও ভাউ যোগ্য উত্তরসূরি হিসেবে সিংহাসনে বসান। এর আমলেই পানিপথের তৃতীয় যুদ্ধ হয়। 1760 সালে কোনো এক চুক্তিবশত শাহ আলম দ্য সেকেন্ড 12 বছরের জন্য দিল্লি থেকে নির্বাসিত হন। সেই সময়ে নাজিবুদ্দৌলা, যিনি ছিলেন রোহিলা চিফ, তারপরে তার ছেলে জাবিতা খান এবং প্রপৌত্র গুলাম কাদির দিল্লিতে রাজ করেন। এই কারণে শাহ আলমকে ফিউজিটিভ মুঘল রুলার নামে অভিহিত করা হয়েছে। 1764 সালে শাহ আলম দ্য সেকেন্ড বাংলার মীর কাসিম ও আওয়াধের সুজাউদ্দৌলার মিলিত বাহিনী ইংরেজদের হাতে পরাজিত হয় ব্যাটেল অফ বক্সারে। এর ফলে ট্রিটি অফ এলাহাবাদ স্বাক্ষরিত হয়, যেখানে মুঘল সম্রাট ইংরেজদের বাংলা, বিহার ও ওড়িশার দিওয়ানি দিতে বাধ্য হন। 1788 সালে রোহিলা চিফ গুলাম কাদির শাহ আলমকে অন্ধ করে পদচ্যুত করেন, যদিও শীঘ্রই মাহাজ্জি শিন্দে তাকে পরাজিত করে আবার অন্ধ শাহ আলমকে সম্রাটের আসনে বসান। এই কারণে শাহ আলমকে ব্লাইন্ড মুঘল এম্পায়ারও বলা হয়ে থাকে। এরপরে আহমেদ শাহ আবদালিস ইনভেশন সম্পর্কে আমরা কিছু জানব। 1748 থেকে 1767 খ্রিস্টাব্দ পর্যন্ত আহমেদ শাহ আবদালি 7 বার ভারত আক্রমণ করেন। তার মধ্যে প্রথমবার যখন তিনি 1748 সালে ভারত আক্রমণ করেছিলেন, সেখানে তিনি খুব একটা কিছু করতে পারেননি। দ্বিতীয়বার 1749 সালে তিনি যখন ভারত আক্রমণ করেন, তখন তিনি পাঞ্জাবের গভর্নর মঈনুল মুলককে হারিয়ে দেন এবং তার কাছ থেকে মাসিক 14,000 টাকার রেমিটেন্স আদায় করেন। কিন্তু কয়েক বছর পর মঈনুল মুলক সেই 14,000 টাকা দেওয়া বন্ধ করে দেন, যার ফলে তিনি তৃতীয়বার ভারত ইনভেড করেন 1752 সালে এবং এরপর সেই সময়কার মুঘল সম্রাট তা আবদালিকে পাঞ্জাব এবং মুলতান সারেন্ডার করতে বাধ্য হন। 1753 সালে যখন মঈনুল মুলক মারা গেলেন, তখনকার মুঘল ওয়াজির ইমাদুল মুলক আদিনা বেগকে পাঞ্জাবের নতুন গভর্নর বানিয়ে দেন এবং এটা করেন আবদালির কাছ থেকে কোনো পারমিশন না নিয়েই। তাই আবদালি চতুর্থবার ভারত ইনভেড করেন 1756 সালে এবং মথুরা এবং আগ্রা প্লান্ডার করেন।
এরপরে তিনি ফিরে যাওয়ার আগে আলমগীর দ্য সেকেন্ডকে রাজা, ইমাদুল মুলকে ওয়াজির, রহিলা চিফ নাজিবুদ্দৌলাকে মীরবাক্সি এবং তার পুত্র তিমুর শাহ দুরানিকে ভারতে তার সুপ্রিম এজেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করে যান। 1758 খ্রিস্টাব্দে আবদালির এই সুপ্রিমেসি মারাঠা চিফ রঘুনাথ রাও খারিজ করবার জন্য নাজিবকে দিল্লি থেকে বিতাড়িত করেন এবং তিমুর শাহকেও বিতাড়িত করেন এবং পাঞ্জাব দখল করে নেন। এর ফলে এর বদলা নিতে পঞ্চমবার 1759 সালে আবদালি আবার ভারত আক্রমণ করেন এবং মারাঠাদেরকে পানিপথের তৃতীয় যুদ্ধে 1761 সালে পরাজিত করেন। আবদালির এই ইনভেশনগুলো, পরের দুটো ইনভেশন 1767 সালে এসেছিল। নাজিবুদ্দৌলার সম্পর্কে আমরা জেনেছি যে যখন মোহাম্মদ শাহ দিল্লি থেকে 12 বছরের জন্য বিতাড়িত ছিলেন, তখন নাজিবুদ্দৌলা, তার ছেলে জাবিতা খান এবং তার প্রপৌত্র গুলাম কাদির দিল্লিতে ক্ষমতায় ছিলেন। এর পরের রাজা হচ্ছেন আকবর শাহ দ্য সেকেন্ড, 1806 থেকে 1837 খ্রিস্টাব্দে। আকবর দ্য সেকেন্ড সম্পর্কে জানবার ব্যাপার হলো তিনি রামমোহন রয়কে রাজা উপাধি দিয়েছিলেন এবং রামমোহন রায়কে ইংল্যান্ডে পাঠিয়েছিলেন মুঘলদের যাতে পেনশনটা একটু বাড়ানো হয় সেই সম্পর্কে কথাবার্তা বলতে। 1835 সাল থেকেই যখন আকবর শাহ দ্য সেকেন্ড মুঘল সম্রাট, তখন থেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেকে মুঘল সাম্রাজ্যের একজন সাবজেক্ট হিসেবে বলা বন্ধ করে দেয় এবং এর থেকেই বোঝা যায় যে তারা নিজস্ব ক্ষমতা অধিষ্ঠিত করেছে, ভারতে প্রতিষ্ঠিত করেছে। আর মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট হলেন বাহাদুর শাহ দ্য সেকেন্ড। তার কবিতা লেখার খুব শখের জন্য তাকে বাহাদুর শাহ জাফর নামেও ডাকা হয়। 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের সময় বিদ্রোহীরা বাহাদুর শাহ জাফরকে ভারতের সম্রাট হিসেবে তুলে ধরেন এবং এই যুদ্ধ 1857 খ্রিস্টাব্দের এই যুদ্ধ হেরে যাওয়ার পরে ইংরেজরা বাহাদুর শাহ জাফরকে রঙ্গুনে ডিপোর্ট করে দেন। মুঘল সাম্রাজ্য পতনের পেছনে অনেক কারণ আছে, যে কারণগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন্টারনাল চ্যালেঞ্জেস আর একটা হচ্ছে এক্সটার্নাল চ্যালেঞ্জেস। এই ইন্টারনাল চ্যালেঞ্জেসের মধ্যে যে কারণগুলো পড়ে তার মধ্যে প্রথম কারণ হচ্ছে আওরঙ্গজেবস মিসগাইডেড পলিটিক্স। আওরঙ্গজেব তার সময়কালে যেভাবে মুঘল সাম্রাজ্যের সীমানা বাড়িয়েছিলেন তা তার পরবর্তী শাসকদের দ্বারা সামলানো সম্ভব ছিল না। ফলে পরের দিকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রাজ্য আলাদা আলাদা শাসনতন্ত্র গঠন করতে থাকে, যা পরবর্তী মুঘল শাসকরা আটকাতে পারেননি। আওরঙ্গজেবের ধর্মীয় অসহনশীলতার নীতিও দিকে দিকে মানুষের মধ্যে মুঘল সাম্রাজ্যের প্রতি বিদ্বেষ গড়ে তোলে, যা পরবর্তীকালে বিভিন্ন রিজিয়নাল যুদ্ধের কারণ হয়ে দাঁড়ায়। পরবর্তী মুঘল শাসকেরা ধর্মীয় সহনশীলতার নীতি প্রণয়ন করলেও ততক্ষণে পূর্বাবস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে অনেক দেরি হয়ে গিয়েছিল। দ্বিতীয় কারণ হচ্ছে উইক সাকসেসর্স, দুর্বল উত্তরাধিকারীগণ। মুঘল সাম্রাজ্যের গঠন এমনই ছিল যে পুরো ফাউন্ডেশনটাই নির্ভর করত সম্রাটের চরিত্রের ওপরে। পরবর্তী মুঘল শাসকেরা দৃঢ় চরিত্রের ছিলেন না, তাদের মিলিটারি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ জ্ঞান উচ্চমাত্রায় ছিল না, যা মুঘল সাম্রাজ্যের পতন ত্বরান্বিত করে। 3 নম্বর কারণ হলো ওয়ার্স অফ সাকসেশনস। সম্রাটের পদের জন্য যুদ্ধ এবং কিংমেকার্সদের ভূমিকা মুঘল সাম্রাজ্যের পরবর্তী সম্রাট কে হবে সে বিষয়ে সম্রাটের পদের জন্য যুদ্ধ এবং কিংমেকারের পদের ভূমিকা এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুঘল সাম্রাজ্যের পরবর্তী সম্রাট কে হবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট নিয়ম না থাকার কারণে বারবার মুঘল রাজপুত্ররা সম্রাট হওয়ার লড়াইতে উত্তীর্ণ হওয়ায় সাম্রাজ্যের ক্ষয় ত্বরান্বিত হয়। 4র্থ কারণ শিফটিং অফ লয়্যালটি টু জমিদার্স। পরবর্তীকালে বিশাল এলাকার জমির দায়িত্ব জমিদারদের হাতে হস্তান্তরিত করে দেওয়ায় বিভিন্ন রিজিওনাল এলাকায় জমিদাররাই সর্বেসর্বা হয়ে ওঠে, যা মুঘল সাম্রাজ্যের ফান্ডামেন্টাল কেন্দ্রীকরণের নীতি থেকে বিচ্যুত হয় এবং পরবর্তী সম্রাটরা সেই বিচ্যুতিকে ঠেকাতে পারেননি। 5ম কারণ হচ্ছে ডিজেনারেশন অফ দ্য মুঘল নোবিলিটি। মুঘল নোবিলিটির মধ্যে ক্ষমতা দখলের মানসিকতা চলে আসে এই সময়,
ষোড়শ শতাব্দীতে আকবর মনসবদারি প্রথার মাধ্যমে এই সাম্মানিক পদের সূচনা করেন, যাদেরকে সম্রাটরাই নিয়োগ করতেন বিশ্বাসযোগ্যতার নিরিখে। পরবর্তী সময়ে এই পদ হেরিডিটারি হয়ে যাওয়ার কারণে, অর্থাৎ বংশানুক্রমিক হয়ে যাওয়ার কারণে বিশ্বাসযোগ্যতার যে প্যারামিটারটা ছিল তা উঠে যায়। এর ফলে আমরা পরবর্তীকালে দেখতে পাই এই নোবেলরা কীভাবে নির্দ্বিধায় একের পর এক সম্রাটকে খুন করে অন্য সম্রাটকে পুতুলের মতো ব্যবহার করছে। 6 নম্বর কারণ হচ্ছে জাগিরদারি ক্রাইসিস। সতীশচন্দ্রের মতে জাগিরদারি এবং মনসবদারি প্রথা মুঘল সাম্রাজ্যের অর্থনীতিকে এতটাই দুর্বল করে দিয়েছিল যে গোটা সিস্টেমটাই একটা অরাজকতায় পর্যবসিত হয়। একদিকে যখন মনসবদার এবং জাগিরদারদের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকছিল, অন্যদিকে এলাকার পরিমাণ একই ছিল অথবা ছোট হয়ে আসছিল। এই ক্রাইসিসই মুঘল সাম্রাজ্যের জীবনী শক্তিকে শুষে নেয়। 7 নম্বর পয়েন্ট হলো মিলিটারি উইকনেস। পরবর্তী মুঘল সাম্রাজ্যের সৈন্য ব্যবস্থাও দুর্বল হয়ে পড়ছিল। একদিকে মুঘল সেনারা যে সমস্ত জাগির বা মনসবদের অধীনে ছিল, তারা ওই জাগির বা মনসবদের প্রতি অধিক অ্যালিজিয়েন্স দেখাতে শুরু করে মুঘল সম্রাটের থেকে। অন্যদিকে বিদেশি সৈন্যদের তুলনায় মুঘল সৈন্যরা টেকনিক, এজিলিটি, কৌশল ইত্যাদির দিক থেকেও পিছিয়ে ছিল। 8 নম্বর পয়েন্ট, ডিফ্লেটেড ট্রেজারি। বিশাল বিশাল খরচ সাপেক্ষ নির্মাণ, যা শাহজাহানের সময় থেকেই শুরু হয়েছিল, তাতে মুঘল সাম্রাজ্যের রাজকোষের একটা বিশাল অংশ খরচ হয়ে যায়। এছাড়া ক্রমাগত বিদেশি আক্রমণ এবং লুটপাট মুঘল রাজকোষকে একেবারে শূন্য করে দেয়, যা মুঘল সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। এরপরে কিছু এক্সটার্নাল চ্যালেঞ্জেস ছিল মুঘল সম্রাটদের কাছে, যেমন রাইজ অব দ্য মারাঠাস। মুঘল সাম্রাজ্যের পতনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহ্যিক কারণগুলির মধ্যে মারাঠা শক্তি ও পেশোয়াদের ক্ষমতার উত্থান এক অন্যতম কারণ ছিল। যদিও মারাঠারা শেষ পর্যন্ত ক্ষমতায় আসীন হতে পারেনি, তাও 1800 শতকে উত্তর ভারতে তাদের ক্রমাগত অভিযান মুঘল সাম্রাজ্যের মেরুদণ্ড ভেঙে দেয়। 10 নম্বর পয়েন্ট হলো ইনভেশনস অব দ্য ইরানি অ্যান্ড দুরানি কিংডমস। ইরানিয়ান সম্রাট নাদির শাহ 1738-39 সালে ভারত আক্রমণ করে, মুঘল সেনাকে কার্নালের যুদ্ধে পরাজিত করে। এরপর দুরানি বা আফগান রাজা আহমেদ শাহ আবদালি 1748 থেকে 1767 সালের মধ্যে 7 বার ভারত আক্রমণ করে এবং লুটপাট চালানোয় আর্থিকভাবে এবং মিলিটারি স্ট্রেংথের নিরিখে মুঘল সাম্রাজ্য বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর শেষ পয়েন্ট হচ্ছে অ্যাডভেন্ট অব দ্য ইউরোপিয়ান পাওয়ার্স। যদিও 1757 আগে বিদেশি শক্তিরা সরাসরিভাবে মুঘল শক্তির বিরোধিতা তেমনভাবে করেনি, তাও তারা মুঘল দরবারে বিভিন্ন পলিটিক্যাল ইস্যুতে অংশ নিয়ে সাম্রাজ্যের মধ্যে এক অশান্তি এবং অনিশ্চয়তার সৃষ্টি করে। পরিশেষে বলা যায় যে যদিও বেশিরভাগ পণ্ডিতেরাই অর্থনৈতিক অবক্ষয়কেই মুঘল সাম্রাজ্যের পতনের মূল কারণ হিসেবে তুলে ধরেন, তবুও আমরা বলতে পারি যে মুঘল সাম্রাজ্যের মতো যে কোনো বড় সাম্রাজ্যের পতনে শুধুমাত্র একটি কারণ থাকতে পারে না। এতক্ষণ ধরে আলোচনা করা সমস্ত বিষয়েরই প্রভাব এই পতনের গতিকে ত্বরান্বিত করেছিল। ধন্যবাদ।